নমস্কার। সারা পৃথিবীতে যখন বড়দিন পালিত হতে চলেছে মহা সমারোহে, কলকাতার পার্ক স্ট্রিটেও যখন হতে চলেছে আলোর বন্যা, ঠিক তার আগেই এলো সুসংবাদ। উড়িষ্যায় কাজ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের সুতির চক বাহাদুরপুরের বাঙালি মুসলমান যুবক জুয়েল শেখ, এবং তাকে যথারীতি বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। তা নতুন খবর কিছু নয়, এসব এখন এই ভয়ানক খবরগুলো এখন গা সওয়া হয়ে গেছে। যেটাতে তবু একটু আশ্চর্য লাগে যে দুদিন আগেই বাংলাদেশে দীপু দাসকে খুন করা হয়েছিল গণপিটুনি দিয়ে এবং আগুনে পুড়িয়ে। কিভাবে হয়েছিল আমি জানি না, কিন্তু হয়েছিল, সে নিয়ে আমরা একটা অনুষ্ঠানও করেছি। তো সেই নিয়ে বাংলাদেশের সঙ্গে উত্তাল হয়েছিল এপার বাংলাও, পশ্চিমবঙ্গ, মিটিং মিছিল নানা জায়গায় হয়েছে, ছেয়ে গেছিলো বস্তুত। তো হয়েছিল এগুলো, সেগুলো যথার্থ কারণেই হয়েছিল এবং হয়েছিল। কিন্তু যেটা চোখে লাগে যে আমরা আন্দাজ করতে পারি জুয়েল শেখকে নিয়ে এর কণামাত্রও কিছু হবে না। আন্দাজ কেন করছি? কারণ সোনালী খাতুনকে নিয়েও কিচ্ছু হয়নি। এর আগে সারা ভারতবর্ষ জুড়ে যখন বাঙালিদের পেটানো হচ্ছিল তখনও কাউকে নিয়ে কিচ্ছু হয়নি, এবং বস্তুত সোনালী খাতুনের সঙ্গে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আরও কয়েকজনকে, তারা এখনও ফেরেননি। তাদেরকে নিয়ে কোথাও কোনো মিটিং মিছিল হয়েছে বলে আমার চোখে পড়েনি, বড় করে তো কিছু হয়নি। তো এদের জন্য কি বরাদ্দ? বড়জোর বলা হচ্ছে, মিটিং মিছিল তো হচ্ছেই না, বড়জোর বলা হচ্ছে কই আমাদের পরিচিত এত লোক তো নানা জায়গায় কাজ করতে যায় সারা ভারতবর্ষে, কাউকে তো কেউ পিটিয়ে মারে না। অথবা বলা হচ্ছে যে এগুলো আসলে কিন্তু বাঙালি সন্দেহ হত্যা নয়, এর পিছনে কিন্তু আসলে দায়ী হচ্ছে অর্থনীতি, কিংবা আরও খারাপ ভাষায় বলা হচ্ছে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, রোহিঙ্গা ঢুকে পড়ছে ইত্যাদি প্রভৃতি। তো এই যে তফাতটা, দীপু শেখকে নিয়ে একরকম, আর দীপু দাসকে নিয়ে একরকম, আর জুয়েল শেখকে নিয়ে ঠিক তার উল্টো, সোনালী খাতুনকে নিয়ে ঠিক তার উল্টো, এটা এত দৃষ্টিকটু যে ভাবতে অবাক লাগে। কিন্তু এতটা গা সওয়া একই সঙ্গে এই বৈপরীত্যটা অদ্ভুত যে চোখে পড়ে না। কারণ এই সাম্প্রদায়িক দৃষ্টিকটুত্ব এখন আমাদের বাঙালি ভদ্রলোকের যাপনে ঢুকে গেছে, বাঙালি ভদ্রলোকের যাপনে, সমাজে, এমনকি শুনতে আশ্চর্য হলেও ঢুকে গেছে প্রশাসনেও। তো কেন এই কথাটা বলছি? কারণ বেশ কয়েকদিনের পরপর কয়েকটা ঘটনা খুঁটিয়ে দেখলে এই জিনিসটা নজরে পড়ে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে খুন হয়েছিলেন দুজন হিন্দু, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। বেশ কয়েক মাস আগের ঘটনা, সে নিয়ে হইচই প্রচুর হয়েছিল। তো তাদের হত্যাকারীদের ধরা হয়েছিল, পুলিশ খুঁজে খুঁজে প্রচুর কৃতিত্ব দেখিয়ে ধরেছে। সেই হত্যাকারীদের শাস্তি ঘোষণা হয়েছে গতকাল। 13 জনকে পুলিশ ধরেছিল, 13 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, এবং এই 13 জনই যাবজ্জীবন পেয়েছেন। আগেই বললাম পুলিশ নানা রকম সাক্ষ্য প্রমাণ জোগাড় করেছে, দারুণ কৃতিত্ব দেখিয়েছে, এবং এই নিখুঁত কাজের প্রশংসা না করে কোনো উপায় নেই। তো এটা গেল কয়েক মাস আগের ঘটনা, যা দু একদিন আগে শাস্তি ঘোষণা হয়েছে। দুদিন আগে আরও একটা ঘটনা ঘটেছিল, সে নিয়েও প্রচুর হইচই হয়েছিল। এক বাঙালি শিল্পীর অনুষ্ঠান ছিল পূর্ব মেদিনীপুরের একটা স্কুলে, তাকে স্টেজে উঠে হেনস্থা করা হয়েছিল, এবং শোনা যাচ্ছে, ভিডিও আমরা দেখিনি কিন্তু শোনা যাচ্ছে তাকে সেকুলার গান করতে বলা হয়েছিল, এবং পুলিশ অত্যন্ত তৎপরতা দেখিয়ে হেনস্থাকারীকে গ্রেপ্তার করেছে। তিনি এখনও জেলে বন্দি, হাজতেই বলা যেতে পারে। শুনলাম হেনস্থাকারীকে এমনকি খুনের চেষ্টার ধারাও দেওয়া হয়েছে। ভদ্রলোক ছিলেন সংখ্যালঘু মুসলমান, এবং যে ব্যাপারটা আমাকে আশ্চর্য করেছে এক্ষেত্রে, যে লোকটি গায়ে আদৌ হাত দেয়নি, দেবার চেষ্টা করেছিল বলেও শোনা যায়নি। খুনের চেষ্টা করতে গেলেও আমি জানি না, কিন্তু এক্ষেত্রে যেটা বলতেই হবে, লোকটি যাতে ছাড়া না পায় তার জন্য পুলিশ কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে, সেইটুকু কৃতিত্ব পুলিশকে দিতেই হবে। এর উল্টো দিকে এই বিগত কয়েকদিনেই আমরা আরও দু একটা ঘটনা দেখেছি, সেখানে কিন্তু ঘটনা একই রকম হলেও ফলাফল ঠিক উল্টো। ময়দানে গীতা পাঠের একটা তথাকথিত অনুষ্ঠান হচ্ছিল কয়েকদিন আগেই কলকাতার ময়দানে। সেখানে এক প্যাটিস বিক্রেতাকে, তিনি নাকি চিকেন প্যাটিস বিক্রি করছেন এবং করে মহা অপরাধ করে ফেলেছেন। এই অপরাধে তাকে মারধর করা হয়, গণমারধর করা হয়, কান ধরে উঠবোস করানো হয়। এটাই কয়েকদিন আগেই ঘটেছিল, এবং তার ভিডিও যারা করেছিল ওই দীপু দাসের হত্যাকারীদের মতোই নিজেদের ভিডিও তারা গোটা ইন্টারনেটে নিজেরাই ভাইরাল করে ফেলেছিল। সেই ভিডিও সবাই দেখে ফেলেছে, কারো দেখতে বাকি নেই। কিন্তু মজা হচ্ছে যে পুলিশ সেই ভিডিও আদালতে হাজির করতে পারেনি। অভিযুক্তের পক্ষে লাইন দিয়ে ভদ্রলোক আইনজীবীরা দাঁড়িয়ে পড়েছিলেন, এবং পুলিশ যে কেস সাজায় সেটা এতই দুর্বল ছিল যে একদিনও, মানে এক রাত্রিরও কাটাতে হয়নি অভিযুক্তকে হাজতে।
এটা ঘটনা, অভিযুক্ত গ্রেপ্তার হয় এবং তারপর সে ছাড়া পেয়ে যায়। তো এটা দুদিন আগেকার ঘটনা। আরও কিছুদিন আগে, আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন, দুর্গাপুরে আরেকটা ঘটনা ঘটেছিল। কয়েকজন ব্যবসায়ীকে গরু পাচারকারী হিসেবে ধরে মারধর করা হয়েছিল। ব্যবসায়ীরা ছিলেন সংখ্যালঘু মুসলমান। তো সেখানে মারধরের মাত্রা আরও বেশি ছিল। বস্তুত গণপিটুনি দেওয়া হয়েছিল এবং দুনিয়ার সবাই সেই ভিডিও দেখেছে, কারণ তারাই উদ্যোগ নিয়ে, যারা আক্রমণ করেছিল তারাই উদ্যোগ নিয়ে সেই ভিডিওকে ভাইরাল করেছিল। তো অভিযুক্ত তারপরে হইচই হওয়ার পর ঘটনা এলাকা ছেড়ে পালায়, কিন্তু পুলিশ ধরে ফেলে। তো পরিষ্কার দেখা যাচ্ছে এটা রাহাজানি এবং হত্যার কেস, হত্যার চেষ্টার কেস ছিল। কিন্তু পুলিশ এমনই কেস সাজায় সেখানে অভিযুক্ত খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়। তো আমরা এই মেদিনীপুরের ঘটনায় দুদিন আগেই দেখলাম যে হত্যার চেষ্টা বলে কিছু হয়েছে বলে আমি দেখিনি, কিন্তু এমন কেস দেওয়া হয়েছে যাতে অভিযুক্ত জামিন না পাওয়া যায়। আর পুলিশ যেখানে সত্যি সত্যি গণপিটুনি দেওয়া হচ্ছিল, সেখানে এমন কেস সাজিয়েছে যাতে অভিযুক্ত খুব তাড়াতাড়ি জামিন পায়, যদিও অভিযুক্তকে ধরা হয়েছিল খুব তাড়াতাড়ি। তো এই যে 4টে উদাহরণ পর দিলাম, এইগুলোকে যদি আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না ধরি, কেনই বা ধরবো, একই সমাজে পরপর তো ঘটছে, তাহলে পরিষ্কার আমরা দেখতে পাবো যে এখানে একটা প্যাটার্ন আছে। একই রকম অভিযোগ, একই রকম অপরাধ যদি সংখ্যালঘুরা, মুসলমানরা করে থাকে, তাহলে তাদের শাস্তি হচ্ছে অথবা জামিন ছাড়া আটকে রাখা হচ্ছে, এমন কেস দেওয়া হচ্ছে যাতে জামিন না পায়। সেটা কখনো উচিত হচ্ছে বলবো, কখনো আবার লঘু পাপে গুরুদণ্ডও হয়ে যাচ্ছে। তো যা হোক, মোটের উপর শাস্তি হচ্ছে বা শাস্তির দিকে এগোনো হচ্ছে। লঘু পাপে গুরুদণ্ডটা মোটেই ভালো জিনিস না, কিন্তু কিছু একটা হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর উল্টো দিকে যদি আমরা দেখি যে সংখ্যালঘুদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে এরকম কোনো অভিযোগ থাকে সংখ্যাগুরুর বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, তাহলে কিন্তু পরিষ্কার হচ্ছে হালকা কেস দাঁড়িয়ে যাচ্ছে না। আইনজীবীরা পরপর ভয়ঙ্কর আইনি মারপ্যাঁচ সাজানো হচ্ছে এবং চটপট জামিন অথবা মুক্তির বিধান তৈরি হচ্ছে। তো এই একটা নয়, 4টে উদাহরণ দিলাম, তার সঙ্গে আরও একটা যোগ করতে পারি যে মুর্শিদাবাদের যে তথাকথিত মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল, সেটা নিয়ে যে কী হয়েছে আজ পর্যন্ত আমরা কিচ্ছু জানতে পারিনি, কেউ কিচ্ছু জানতে পারে না। তো এই যে ব্যাপার যে সংখ্যালঘুদের ক্ষেত্রে একরকম, সংখ্যাগুরুদের ক্ষেত্রে আরেক রকম, এইটা কিন্তু এমনি হচ্ছে, ভাবার কোনো কারণ নেই যদি এটাকে আমরা প্যাটার্ন ধরি। তো প্রশাসনের কোনো একটা অংশের অন্তত পক্ষপাতিত্ব আছে একটা দিকে। যদি প্যাটার্নটা ঠিক হয়, যদি প্যাটার্নটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না হয়, তাহলে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এবং এই প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে বিচার ব্যবস্থার অঙ্গ, আইনজীবীদের কথা বললাম, এই সমস্তটার ক্ষেত্রে এটা কিন্তু প্রকট, এই পক্ষপাতিত্ব প্রকট। হিন্দু ভদ্রলোকদের পক্ষে সমাজ যে একটু হেলে আছে সমস্ত ব্যবস্থা, সেটা কিন্তু পরিষ্কার প্রকট। এবং এটা আমি আগেই বললাম প্রথমে শুরু করার সময়, এটা শুধু পুলিশ প্রশাসনের ব্যাপার নয়, আস্ত যে রাজনৈতিক পরিমণ্ডল এবং গদি মিডিয়া চালিত গোটা যে ভদ্রলোকীয় বাঙালি সমাজ, সেই পুরো সমাজে কিন্তু সংখ্যালঘু এবং নিম্নবর্ণের হিন্দুদের বিরুদ্ধেও এই পক্ষপাতিত্ব প্রকট। শুধু সংখ্যালঘুদের ক্ষেত্রে নয়, নিম্নবর্ণের হিন্দুদের ক্ষেত্রেও প্রকট। কারণ সারা ভারতবর্ষে যারা মার খাচ্ছিলেন তাদের তো পক্ষে কেউ দাঁড়াননি, তাদের পক্ষে হিন্দু ভদ্রলোকীয় যে বুদ্ধিজীবীরা কেউ দাঁড়াননি, ফলে এর পক্ষপাতিত্ব একদম প্রকট। তো বাংলাদেশের দীপু দাসের কথাটা বারবার তুলছি, কারণ তার হত্যাকাণ্ড নিয়েই সকলেই সরব যথার্থ কারণে। তো এর পিছনে যে হিন্দুত্ববাদীরা খুব হৈ হৈ করেছিল সেটা একটা কারণ, কিন্তু তারপরেও মানুষের বিবেক জেগে উঠেছিল সেটা একটা কারণ। খুব ভালো কাজ হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই প্রতিবাদ করেছে, আমিও তো নিজেও করেছি, আমরাও করেছি, এই আমাদের চ্যানেলে ভিডিও আছে, সবাই করেছে। তখন কিন্তু কেউ বলেননি যে এটা বিচ্ছিন্ন ঘটনা। তো কেউ বলেননি এর পিছনে বাবা সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু পীড়ন নেই, এর পিছনে আছে অর্থনীতি। কেউ বলেননি যে এর পিছনে আছে ডেমোগ্রাফি। কেউ বলেননি কই আমাদের তো চেনা এত লোক আছে বাংলাদেশে, তাদের তো কারো কিছু হয়নি, এগুলো কি কোনো অপপ্রচার, কোনো স্টাডি আছে? কেউ বলেননি। অথচ ঠিক এই কথাগুলো সব কটাই আপনারা শুনতে পেয়েছেন ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে পেটানোর ক্ষেত্রে। বিখ্যাত ভাষাবিদ উঠে দাঁড়িয়ে বলেছেন যে এটা তো আসলে বাঙালির ব্যাপার নয়, এটার পিছনে আছে অর্থনীতি, ডেমোগ্রাফি খুঁজে পেয়েছেন বিখ্যাত একজন সাহিত্যিক। তো সেই নিয়ে হইচই কোনো শেষ নেই। তো ফলে এইগুলো হয়েছে, ফলে এই পক্ষপাতিত্ব যেটা বলছিলাম গোটা সমাজেই এটা প্রকট।
দীপু দাসকে নিয়ে যে আলোড়ন হয়েছে তার ভগ্নাংশ সোনালী খাতুনকে নিয়ে হয়নি। সারা ভারতবর্ষ জুড়ে যে বাংলাদেশি সন্দেহে যে বাঙালিদের ঠ্যাঙানো হয়েছে তাদের কাউকে নিয়ে হয়নি, কাউকে নিয়ে হয়নি। হিন্দু হলেও না, নিম্নবর্ণের হিন্দু হলেও না, মুসলমান হলে তো নয়। এমনকি যারা এখন বাংলাদেশের জেলে এখনও বন্দী, সোনালী খাতুনের সঙ্গে সম্পূর্ণ বেআইনিভাবে ভারতীয় রাষ্ট্র যাদের পুশব্যাক করেছে, তারা এখনও বাংলাদেশের জেলে বন্দী। ফিরিয়ে আনার জন্য খুব বড় উদ্যোগ ভারত রাষ্ট্রের পক্ষ থেকে দেখা যাচ্ছে না, এবং কাজটা নিঃসন্দেহে বেআইনি তো হয়েছে, দোষীদের চিহ্নিত করা হয়নি। কিন্তু এই নিয়ে একটিও মিছিল হয়েছে বলে শুনিনি, জুয়েল শেখকে নিয়ে হবে বলেও মনে হয় না। তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে জন্য আমার এই সন্দেহ, যে জন্য এই অনুষ্ঠান, যেটা দেখতে পাচ্ছি যে হিন্দু বীরদের মতাদর্শগতভাবে তুবড়ে দেওয়ার কাজটায় ইচ্ছাকৃতভাবে ঢিলে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আরেকটা ঘটনা যোগ করতে পারি, কেরালার ঘটনা। কেরালায়ও দু একদিন আগে গণপিটুনি দিয়ে বাংলাদেশি বলে খুন করা হয়েছে একজনকে। তো এই বাংলাদেশি ট্যাগ দিয়ে যাকে খুশি মেরে দেওয়া যায়, গণপিটুনি দিয়ে মেরে ফেলা যায়, এটা একটা বৈধ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো হিন্দু বীরদের দাবিটা হলো তারা হিন্দুত্বের নাম করে এই সমস্ত যা খুশি করতে পারে, এবং তারা যেগুলো করবে এগুলো করবেই, কেউ কিচ্ছু করতে পারবে না। তো এই জিনিসটায় কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে। হিন্দুত্ববাদীদের তুবড়ে দেওয়া উচিত ছিল, আমরা যা খুশি করতে পারি বলে যে ধারণা, সেটাকে তুবড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সেই কাজটা, যে কাজটা সেকুলারদের করার কথা, সেই কাজটায় কিন্তু ঢিলে দেওয়া হচ্ছে, এবং মনে হয় সেটা ইচ্ছাকৃত। এবং এখানে গোটা সমাজটা থাকলেও, গোটা সমাজের এর মধ্যে দায় থাকলেও, ভদ্রলোকেদের থেকে সরকারের দায় কিন্তু অনেক বেশি। ভদ্রলোকের দায় নেই বলছি না, তাদের দায়টা আছে, কিন্তু সেটা নৈতিক। কিন্তু প্রশাসনের পক্ষপাতহীন হবার দায়টা কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক। বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা, এসআইআর করে ভয়ঙ্কর কিছু কীর্তি না করে ফেললে বিজেপি হারবে বলে মনে হচ্ছে, এবং গোহারান হারবে। কিন্তু যেটা নিয়ে আশঙ্কা, সেটা হলো বিজেপি হারলেও তার এজেন্ডা কিন্তু একরকমভাবে জিতছে, ডানা মেলছে, তার এজেন্ডা পক্ষপুট বিস্তার করছে, এবং গোটা সমাজের মধ্যে সেই বিষটা চালিয়ে যাচ্ছে। ভদ্রলোকেরা, গদি মিডিয়ার কথায় ছেড়েই দিন, ভদ্রলোকেরা খুব স্পষ্ট করে নিম্নবর্ণের বাঙালি হিন্দু এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা পক্ষপাতজনিত অবস্থা নিয়ে ফেলছেন। এই নয় যে তারা বিরুদ্ধে বলছেন, কিন্তু প্রতিবাদ কখন হবে, কী নিয়ে প্রতিবাদ হব, কী নিয়ে প্রতিবাদ হবে, কী নিয়ে সোচ্চার হব, এর একটা লাইন টেনে দেওয়া হচ্ছে। এবং সেই লাইনটা মূলত কিন্তু হিন্দু বীরদের লাইন, এবং গদি মিডিয়ার কর্নেল এবং মেজরদের লাইন। এই যে লাইন, এটাকে কিন্তু গুঁড়িয়ে দেওয়ার দরকার ছিল, সেই কাজটায় কিন্তু ঢিলে দেওয়া হচ্ছে। আমি সরকারকে দোষ দিলাম, প্রশাসনকে দোষ দিলাম, এবং একই সঙ্গে সচেতন বুদ্ধিজীবী বলে যারা নিজেদের প্রচার করেন, যারা সমাজের যে সিভিল সোসাইটি হয়ে ওঠার দাবি রাখেন, তাদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা প্রকট। তো এই রকম যে সচেতনতার হাল, এই নিয়ে বঙ্গ সমাজ কদ্দূর যাবে, সেই নিয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করার অবস্থার দিকে আমরা কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছি। কারণ বিজেপি হারবে আগেই বললাম, কিন্তু আসল লক্ষ্য কিন্তু বিজেপিকে হারানো নয়, আসল লক্ষ্য হলো হিন্দুত্ববাদী এজেন্ডাকে পরাজিত করা। সেদিকে কি বঙ্গ সমাজ এগোচ্ছে? দেখে শুনে তো আমার মনে হচ্ছে না। চারদিকে আমরা যা দেখি, এগুলো তো ঘটনা ধরে বললাম, চারদিকে আমরা যা দেখি, বাঙালি ভদ্র সমাজের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন কিন্তু তীব্র হয়েছে, এবং তার পিছনে একটা বিরাট বড় অবদান অতি অবশ্যই গদি মিডিয়ার এবং সোশ্যাল মিডিয়ার। সমাজের প্রতিটি স্তরে এই বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এই যে কোনটায় বলবো না, এর মধ্যে দিয়ে সেই বিষ কিন্তু কী ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই বিষটা আমাদের চোখের সামনে উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। নম চমস্কি একটা কথা বলেছিলেন যে মতাদর্শগত আধিপত্য কীভাবে বিস্তৃত হয়। এই নয় যে সবসময় মিথ্যে কথা বলা হয়, কিন্তু কোন জিনিসটাকে ফোকাস করা হবে, কোন জিনিসটাকে করা হবে না, এইটার মধ্যে দিয়ে পুরো মতাদর্শগত আধিপত্য কিন্তু তৈরি করা হয়। কীরকম ব্যাপারটা, ধরুন আমি আপনাকে মারলাম এবং আপনিও আমাকে মারলেন। ধরুন একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়কে 10 বার মেরেছে, অন্য সম্প্রদায় একটি সম্প্রদায়কে 10 বার মেরেছে, কিন্তু আপনাকে দেখানো হলো একটি দিকের ঘটনা, অন্য দিকের ঘটনাটা দেখানো হলো না, এবং আপনি চিহ্নিত করে ফেললেন যে এরা হচ্ছে নিপীড়নকারী, এরা হচ্ছে নিপীড়িত, যদিও সংঘর্ষটা সমানে হয়েছিল। তো এইটা হচ্ছে মতাদর্শগত আধিপত্য বিস্তারের পদ্ধতি।
গদি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যে আইটি সেল আছে হিন্দুত্ববাদীদের, তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করছে। কিন্তু একই সঙ্গে এটা করবেই, সে নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু একই সঙ্গে আমাদের যে সচেতন অংশের মানুষজন আছেন তারাও কিন্তু এই একই পদ্ধতির শিকার হচ্ছেন বা এই একই বিষ তাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তারাও কিন্তু এই বিভাজনটা তৈরি করে মতাদর্শগত আধিপত্যটাকে ক্রমশ শক্তিশালী থেকে শক্তিশালীতর করছে। তো আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে গদি মিডিয়াকে বয়কট করা দরকার, গদি মিডিয়া যে বিষ ছড়াচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। সেদিকে রাজনৈতিক দলগুলো এগোচ্ছে বলে তো দেখছিই না, এবং ক্রমশ দেখছি আমাদের ভদ্রলোকেরাও কিন্তু আত্মসমর্পণ করছেন এবং প্রশাসনও কোনো অজ্ঞাত কারণে ওই চাপটার কাছে নথি স্বীকার করে যাচ্ছে। যদিও গদি মিডিয়া কখনো ভোটে জেতায়নি আজ পর্যন্ত, যখন তাদের গদি মিডিয়ার নাম ছিল না তখন আমরা ঠাট্টা করে বলতাম যে এরা যাদের পক্ষে দাঁড়ায় তারাই ভোটে হারে। আমাদের রাজনীতিবিদরা সে কথা বিলক্ষণ জানেন, কিন্তু তারপরেও এই চাপটা তারা নিতে পারছেন না। তো আমরা যারা সচেতন মানুষ আছি তাদের কিন্তু এই কথাগুলো স্পষ্ট করে বলা দরকার সমস্ত পক্ষের কাছে, যে গদি মিডিয়া এমন একটা ভাব দেখাচ্ছে যে তারা মতাদর্শগত আধিপত্যতা তৈরি করে ফেলেছে। তারা যা বলবে সেটাই হচ্ছে সঠিক কথা, তারা যা বলবে সেটাই সত্য। এর বিরুদ্ধে আপনি গলা তুললে কিন্তু ওরা চুপসে যাবে। তো এই গলা তোলাটা আমাদের দরকার, আমরা এই চ্যানেলের মাধ্যমে করছি। আপনারা যারা সঙ্গে আছেন অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে দিন। যদি পছন্দ করেন আমাদের সাইটে আসুন, বইমেলা শুরু হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে সরাসরি যোগ স্থাপন করতে পারেন, বই টই নেড়ে চেড়ে দেখতে পারেন। কলকাতা বইমেলা, নন্দন লিটল ম্যাগাজিন মেলা আমরা থাকছি, এখন বাগুইয়াটি এবং তেঘরিয়া মেলা চলছে এই মুহূর্তে, সেখানে আমরা আছি। অতি অবশ্যই আসবেন, দেখা সাক্ষাৎ হবে, আলাপ আলোচনা হবে, বইপত্র নেড়ে চেড়ে দেখবেন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।